আমরা যদি দেখি গুরুত্বপূর্ণ যে খাত আমাদের যেটা সংকট ছিল এবং এখনো তৈরি হচ্ছে সেটা ব্যাংক দখল এবং বাজার সিন্ডিকেটের প্রত্যাবর্তন। আমরা যদি ক্রেডিট রেটিং এ দেখি অব্যবস্থাপনা এবং সংস্কার অনিচ্ছার কারণে আন্তর্জাতিক যে ঋণ মান নির্ণয়কারী সংস্থা S&P and Fitch বাংলাদেশের অর্থনৈতিক পূর্বাভাস নেতিবাচক পর্যায়ে নামিয়ে এনেছে। খেলাপি ঋণ আমরা জানি প্রচুর খেলাপি ঋণ ছিল এবং খেলাপি ঋণ যাদের রয়েছে তাদেরকে সংসদেও নিয়ে আসা হয়েছে এবং বিএনপির সাথে সংশ্লিষ্ট প্রচুর ব্যবসায়ী রয়েছে খেলাপি ঋণ এবং পুনঃতফসিলীকরণের হিড়িক করেছে। শীর্ষ নেতাদেরও ফোন কলে ব্যাংকের কর্তা ব্যক্তি রদবদল হচ্ছে। আমরা দেখেছিলাম ব্যাংক রেজুলেশন অ্যাক্ট 2026 এর 18 ক ধারা অলিগারদের মানে 18 ক ধারায় সংশোধন করে অলিগারদেরকে ব্যাংক দখলের সুযোগ তৈরি করা হয়েছিল। পরে বিরোধী দল এবং জনগণের প্রতিবাদের কারণে সেটা প্রত্যাহার করা হয়। এছাড়া ঋণ প্রবৃদ্ধি বাড়ছে, শেয়ার বাজারে আমরা দেখছি অভিযোগ এসেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ব্যাংক লুটেরা তাদের প্রত্যাবর্তনের সুযোগ করে দিচ্ছে। বিশেষত আর্থিক খাত ধ্বংসকারী লুটেরা অ্যাসালম গ্রুপকে ব্যাকডোরে ব্যবসায় ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। সম্প্রতি অ্যাসালম গ্রুপের মালিকানাধীন এসিস পাওয়ার অ্যাক্ট লিমিটেডের পক্ষে এলসি খোলার জন্য প্রায় 32 লক্ষ মার্কিন ডলার ছাড়ের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক এবং বিদ্যুৎ উৎপাদন সচল রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক বিশেষ অনুমতি প্রদান করেছে। সরকারের আরেকটি প্রতারণা হচ্ছে যে মেগা প্রকল্পে যাবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচনের আগে 2025 সালে জনাব তারেক রহমান, তখন কিন্তু একটি বক্তব্যে বলেছিল যে সরকার কোন ধরনের মেগা প্রকল্পে যাবে না, মেগা প্রকল্প মেগা দুর্নীতি এবং প্রয়োজনীয় নতুন কোন পার্ক হাইটেক পার্ক তারা করবে না, পুরনোগুলোতে সংস্কার করবে। কিন্তু আমরা দেখলাম যে এই সরকার আশা করে মেগা প্রকল্পের তারা প্রস্তাবনা দিচ্ছে এবং গ্রহণ করছে মেগা প্রকল্প। আমরা ঢাকা মেট্রো রেলের সম্প্রসারণ লাইন MRT 5 এবং MRT 1 এর খরচ ব্যয় বাড়ানো হয়েছে যথাক্রমে 126% এবং 130%। এছাড়া রাজবাড়ির পানসায় পুরনো ফিজিবিলিটি স্টাডির উপর ভিত্তি করে অর্থাৎ ফ্যাসিস্ট আমলের ফিজিবিলিটি স্টাডির উপর ভিত্তি করে 2.1 কিলোমিটার পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়ে একনেক অনুমোদিত হয়েছে একনেকে, যার প্রাথমিক ব্যয় 34,497 কোটি টাকা। নতুন করে ফিজিবিলিটি স্টাডি টেকনিক্যাল ডিউ ডিলিজেন্স বা কস্ট বেনিফিট অ্যানালাইসিস করা হয়নি। এবং আমরা যদি স্বাস্থ্য এবং শিক্ষাতে যাই, স্বাস্থ্য সেক্টরে সবচেয়ে যে খারাপ কাজটি এই সরকার করেছে সেটা হচ্ছে যে ঔষধ নীতি। আমরা জানি যে 1982 সালে জাতীয় ঔষধ নীতি তৈরি করা হয়েছিল ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর হাত ধরে এবং 1994 সালে মূল্য নিয়ন্ত্রণের আওতা সংকুচিত করে মাত্র 117টি ঔষধ সেটা সীমিত করা হয়েছিল এবং 3 দশক ধরে সেটা হালনাগাদ করা হয়নি। 2026 সালে অন্তর্বর্তী সরকার সেখানে সংস্কার করে 295টি সম্প্রসারণ করেছে ঔষধের তালিকা এবং নতুন বৈজ্ঞানিক পদ্ধতিতে মূল্য নির্ধারণ পদ্ধতি ঠিক করেছিল। এই সরকার এসে আইন প্রক্রিয়াগত ত্রুটি অজুহাত দেখিয়ে পুরো সংস্কার বাতিল করেছে এবং অর্থাৎ 1994 সালে যে ব্যবস্থাটি ছিল 117টি ঔষধ সেটি কিন্তু আমরা সীমিত রয়েছে। ফলে এটার ফলে আমরা জানি বাংলাদেশের চিকিৎসা ব্যয় প্রায় 2/3 ওষুধ বাবদ ব্যয় হয় এবং নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারের উপর বাড়তি স্বাস্থ্য ব্যয়ের ঝুঁকি কিন্তু তৈরি করবে। আমরা জানি হাম সংকট, হাম মহামারীতে যে ব্যবস্থাপনাগত ব্যর্থতা এই সরকারের ছিল সেটার কারণে সরকার এটাকেও অন্তর্বর্তী সরকারের উপর দায় চাপিয়েছে। কিন্তু আমরা জানি এখন পর্যন্ত এই ব্যবস্থা এই হাম মহামারী কিন্তু সংকট কাটেনি। প্রায় 900+ এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য এসেছে মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা প্রায় লাখ ছড়িয়েছে এবং বহু পরিবার সন্তানের চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে ঋণগ্রস্ত হয়েছে। আমরা এর আগে প্রেস ব্রিফিং এবং বক্তব্যে বলেছিলাম যেটাকে একটা মহামারী ঘোষণা করে জরুরি অবস্থা জারি করা, যেটা হয়নি। কোনো বিশেষায়িত হাসপাতাল করা হয়নি হাম আক্রান্ত রোগীদের জন্য। জেলা পর্যায়ে পর্যাপ্ত চিকিৎসা এবং আইসিইউ সুবিধা নিশ্চিত করা যায়নি। সামগ্রিক অব্যবস্থাপনা দায় চাপানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে। টিকা প্রদান কর্মসূচিতে সরকারের ভুল লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল এই সরকার, যেটা এপ্রিল মাসে করার কথা ছিল। প্রায় 46 লাখ শিশুকে হিসাবে নেওয়া হয়।